থানার সামনে দাঁড়িয়ে একটু থমকালো মিতুল। পুরনো লাল রঙের বিল্ডিং, দেওয়ালে চুনকাম উঠে গেছে। সামনে দুটো সাইকেল আর একপাশে জিপ দাঁড়িয়ে। ভেতর থেকে ভেসে আসছে টাইপ করার শব্দ, সঙ্গে কাগজ উল্টানোর আওয়াজ। ওপরে জলজল করছে রায়পুর পুলিশ আউটপোস্ট। অর্ণবদা, এটা আবার কি গো, আউটপোস্ট? মিতুলের কথায় অর্ণব মাথা নেড়ে বলল, এটা পুরো থানা না, বড় থানার অধীনে ছোট একটি পুলিশ ইউনিট, যাকে বাংলায় পুলিশ ফাঁড়ি বলা হয়। স্থানীয় এলাকায় পুলিশি উপস্থিতি বজায় রাখা, ছোটখাটো সমস্যা সামলানো, এই কাজগুলো করে। বড় কোনো হামলা হলে সেটা বড় থানায় ট্রান্সফার হয়। এটা কোন থানার আন্ডারে পড়ে বলতে পারবো না। অর্ণব আর মিতুল কথা বলতে বলতে পিছিয়ে গেল। পিঙ্কি এগিয়ে যাচ্ছে। অস্থির লাগছে পিঙ্কির। এ কি করে সম্ভব? সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার ঘর ছিল, ঘুম ভেঙে দেখলো অর্ণব রেডি হচ্ছে, মর্নিং ওয়াকে যাবে। এটা ওর একটা অভ্যেস। ঘুম ভেঙে গেছে যখন, পিঙ্কিও একটু হেঁটে আসবে ঠিক করলো। সাথে কেসটা নিয়ে একটু আলোচনা করে তাড়াতাড়ি শেষ করবে। পিঙ্কি ভেবেছিল ছোট একটা কেস, রানী না কমলাকে, সে যেই হোক, তার হার তাকে দিয়ে ফিরে আসবে। কিন্তু এ তো রোজ রোজ জড়িয়ে যাচ্ছে। পরিষ্কার ঘর থেকে বেরোলো, ঘন্টাখানেকের মধ্যে নাকি ঘর লণ্ডভণ্ড। ডায়েরির পাতা জুড়ে লেখা, নিজেও দেখেছে পিঙ্কি, ডায়েরিতে কিছু লেখা ছিল না। এগুলো কি ভূত প্রেতের ব্যাপার নাকি শয়তানি? ছোটবেলায় কিছু বোকা বোকা ভূতের গল্প পড়েছে পিঙ্কি, মামদু ভূত, পেতনি, এরো ভূত। এই দাদু মানুষটাকে কিসে ফেলবে বুঝতে পারে না। পিঙ্কি ভেবেছিল হারটা ফেরত দিয়ে এলে বোধহয় সব সমস্যা মিটে যাবে। মাসি বাড়িতে এই দাদুকে অনেকবার দেখেছে পিঙ্কি। ওনার তলে তলে যে এত কিছু। সোনার হার বানিয়েছিস, প্রেমিকার জন্য দিয়ে আয়। আলমারিতে রেখে কাজ বাড়ানোর কি দরকার ছিল? বিরক্ত লাগছে পিঙ্কির। কাল থেকে আবার কলেজে ক্লাস, সামনে সেমিস্টার। মিতুল ছেলে মানুষ, এত লড়ছে, তাই একটু সাহায্য করতে চেয়েছিল। কাকে চাই? পিঙ্কিকে পথ আটকে জিজ্ঞেস করলো একটা লোক। পিঙ্কি একটু রেগেই বলল, যে সাহায্য করবে তাকে। পিঙ্কি সকাল থেকে থম মেরে আছে, বিশেষ করে লেখাভর্তি ডায়েরি দেখে। ও এখন তেরা বেঁকা উত্তর দেবে, তাই অর্ণব এগিয়ে এসে বলল, আমাদের কিছু খবর জানতে হবে, কার সঙ্গে কথা বলবো? লোকটা কিছুক্ষণ ওদের দিকে তাকিয়ে থেকে বলল, এখানে ছোটখাটো ব্যাপার দেখা হয়, বড় কিছু হলে কালিয়াগঞ্জ থানায় যেতে হবে। মিতুল আর অর্ণব একবার একে অপরের দিকে তাকালো, তারপর মিতুল ধীরে ধীরে বলল, আমরা একটা পুরনো ঘটনার খোঁজ করতে এসেছি, রায়পুরেই। হাওয়া যেন হঠাৎ একটু ঠান্ডা হয়ে গেল রানী ভিলা সম্পর্কে। নামটা শুনে ভুরু কোঁচকালো ভদ্রলোক। তারপর ইশারা করে দেখিয়ে দিল কোথায় যেতে হবে। পিঙ্কি এগিয়ে গেল প্রথমে, অর্ণব আর মিতুল পেছনে। ডেস্কের উপারে বসে থাকা অফিসার চশমার ফাঁক দিয়ে একবার তাকালো। হ্যাঁ, কি চাই? পিঙ্কি ভদ্রভাবে বলল, আমরা একটু ইনফরমেশন চাইছিলাম একটা পুরনো কেস নিয়ে। অফিসার ভুরু কুঁচকে বলল, কত পুরনো? অর্ণব শান্ত গলায় বলল, প্রায় 25-30 বছর আগে, রায়গঞ্জের একটা বাড়ি, রানী ভিলা। কথা শেষ হতে অফিসার হালকা এসে চেয়ারে হেলান দিল। দেখুন, এত পুরনো কেস ঘেটে লাভ নেই, এখনকার কাজেই সময় পাই না। আপনারা এলেন পুরনো কাসুন্দি ঘাটতে, অত সময় নেই। মিতুলের বুক ধক করে উঠল। এত দূর এসে যদি কিছুই না পাওয়া যায়? পিঙ্কি আবার বলল, স্যার, ব্যাপারটা খুব জরুরি। কথার ফাঁকে অর্ণব বাইরে বেরিয়ে গেল। অফিসার এবার একটু বিরক্ত। আমি বললাম না, পুরনো ফাইল খোঁজা বের করা এগুলো এত সহজ না। আপনারা বরং বাড়ি যান। অর্ণব ফিরে এসে চুপ করেই বসেছিল। হঠাৎই পকেট থেকে মোবাইলটা বের করলো, নম্বর ডায়াল করে শান্ত গলায় বলল, হ্যাঁ মামু, একটু কথা বলবে? কয়েক সেকেন্ড শুনে নিয়ে ফোনটা অফিসারের দিকে এগিয়ে দিল। একবার কথা বলুন। সুবীর কাঞ্জিলাল, কলকাতা পুলিশের জয়েন্ট সিপি। নামটা শুনেই অফিসারের মুখের ভাব পাল্টে গেল, হাত কেঁপে উঠল প্রায়। তাড়াতাড়ি ফোনটা কানে তুলল। ইয়েস স্যার, ইয়েস স্যার। না স্যার, ওরা বলেনি আপনার লোক। জি স্যার। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ স্যার, কালকে আসতে বলছি। ফোনটা নামাতেই লোকটার চোখ মুখ একেবারে বদলে গেছে। একটু আগের বিরক্তি কোথায় যেন উধাও। অর্ণব হালকা মুখ টিপে হাসলো। অফিসার এবার নিজেই বলল, বসুন বসুন, বলুন কি জানতে চান, চা খাবেন? অর্ণব মাথা নেড়ে না বলল, তারপর বলল, আমরা রানী ভিলা নিয়ে জানতে চাই। অফিসার অবাক হয়ে দেখছে তিনজনকে, যেন ওরা মঙ্গল গ্রহ থেকে এসেছে।
একটু থেমে আবার বলল, তবে একটা কথা, হঠাৎই রানী ভিলা নিয়ে আগ্রহ কেন? সাধারণত কেউ যায় না ওইদিকে, জায়গাটা ভালো না। মিতুলের বুকটা কেঁপে উঠল। ও বলতে যাচ্ছিল ওই বাড়ির মেয়েটা কি? তার আগেই অর্ণব চোখের ইশারায় থামালো। তারপর স্বাভাবিক গলায় বলল, আসলে আমার দাদুর এক বন্ধু ছিলেন, রুদ্রবাবু। উনি বলতেন ওদের গ্রামের ওই বাড়িটা ফাঁকা পড়ে আছে। আমরা ভাবছিলাম যদি জায়গাটা নিয়ে কিছু করা যায়। আমি কলকাতায় প্রমোটিং করি। অর্ণবের কথা শেষ হওয়ার আগেই পিঙ্কি তাকালো ওর দিকে। প্রমোটিং? অফিসার চোখ সরু করে তাকালো। সন্দেহ করছে, বোঝা যাচ্ছে। চশমাটা নাকের উপর তুলে নিয়ে বলল, ঠিক আছে, পুরোটা জানি না, তবে কিছুটা শুনেছি। সবাই চুপ, অপেক্ষা করছে পরের কথাগুলোর জন্য। অফিসার ধীরে ধীরে বলতে শুরু করলো, ওই বাড়ির মালিক একজন বড় ব্যবসায়ী ছিল। মাছের ব্যবসা, অনেক টাকা। একটাই ছেলে ছিল, কোল ইন্ডিয়ায় চাকরি করত। ছেলের অনেক বছর পর একটা মেয়ে হয় ওদের। বয়সে অনেক ছোট, প্রায় 15 বছরের ছোট। সে আবার জন্ম থেকেই অসুস্থ। ওরা সবাই চোখ গোল গোল করে শুনছে, যেন কোনো ভয়ের সিনেমা চলছে। লোকজন বলতো মেয়েটা নাকি অদ্ভুত সব কথা বলতো। ও নাকি অতীত দেখতে পায়। ওই জন্মে ও নাকি খুন হয়েছিল, বাড়ির লোক লজ্জা পেত। ছেলে মানে মেয়েটার দাদা সব ছেড়ে কলকাতায় চলে যায়, বিয়ে করে, সংসার করে। কিন্তু জাত শেয়ানা, নিজের আখেরটা ঠিক গুছিয়ে নিয়েছে। বাবা মা মারা যাওয়ার পর বাড়িটা প্রমোটারের কাছে বিক্রি করে টাকা পয়সা নিয়ে চলে গেছে। পিঙ্কি আসতে বলল, মেয়েটার কি হয়েছিল? অফিসার এক মুহূর্ত চুপ করে রইল, যেন এই প্রশ্নটার অপেক্ষাই করছিল। তারপর নিচু গলায় বলল, লোকজন বলে মেয়েটা নাকি বেশি দিন বাঁচেনি, অল্প বয়সেই মারা যায়। মিতুলের বুকটা হঠাৎ ভারী হয়ে গেল। অফিসার আবার বলল, আমি তো নতুন, আগের জন যাওয়ার আগে এই অঞ্চলের কেস হিস্ট্রি ব্রিফ দেওয়ার সময় এইটুকুই বলেছিল। পাড়ার ছেলে ছোকরারা বলে মেয়েটাকে নাকি সাদা শাড়ি পরে ঘুরতে দেখা যায়। প্রমোটাররা অনেকবার বাড়ি ভাঙতে গিয়েছিল, কিন্তু মেয়েটার ভূত ওদের ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে। ওর আত্মা নাকি ওই বাড়ির উঠোনেই থাকে। ওই অঞ্চলে এখন বসতি অনেক কম, সব ফ্ল্যাট কিনে কিনে চলে গেছে। এতটুকু বলেই কাচের গ্লাস থেকে জল খেলেন। বোধহয় ভয় পেয়েছেন। লোকটাকে দেখে এত হাসি পাচ্ছে, এত বোকা। গুগলে সার্চ করে কলকাতা পুলিশের জয়েন্ট সিপির নাম জেনে পলাশকে জয়েন্ট সিপি সাজতে বলল, আর ওর নামটা মামু দিয়ে সেভ করলো। ভয়ে ছিল যদি ধরা পড়ে যায়। আসলে বিশ্বাস ছিল লোকটা নতুন এসেছে, হয়তো একটু ভীতু হবে, টোপটা খেয়েছে। বলি কি, বয়স তো বেশি না, এইসব রানী ভিলা নিয়ে প্রমোটিং করার দরকার কি? কলকাতায় তো ভালো লেনদেন এই ব্যবসাতে, আর এখানকার প্রমোটাররা এত দামি প্রপার্টি ছাড়বে না। ওরা অলরেডি ইনভেস্ট করে বসে আছে। অর্ণ বুঝলো উনি এড়িয়ে যাচ্ছেন, তাই দৃঢ়ভাবে বলল, আজ উঠি, কাল আসবো, ফাইলটা খুঁজে বের করে রাখবেন। অর্ণ বেরিয়ে গেল, পেছন পেছন মিতুল আর পিঙ্কি। আজ দিনটাও কেটে গেল, কিন্তু কিছুই এগোলো না। সময়ের মতোই যেন সবকিছু থমকে আছে। পিঙ্কি বিরক্ত গলায় বলছিল, এভাবে আর কতদিন চলবে জানি না। আমাদের ক্লাস, প্র্যাকটিক্যাল সব মিস হয়ে যাচ্ছে। পিঙ্কির এক নাগাড়ে বলে যাচ্ছে। ও অস্থির হয়ে আছে পিঙ্কি। অথচ বিষয়টা নিয়ে ওর ইন্টারেস্ট সব থেকে বেশি ছিল। এখন রেগে গেলে হবে? বাচ্চা মেয়ে মিতুল, ওকে একা ফেলে রেখে গেলে চলবে না। অর্ণব একটু চুপ করে থেকে বলল, আরো একটু সময় দে প্লিজ, ব্যাপারটা এত সোজা না। এমন ভাবে বলল যেন অর্ণবের পরিবারের বিষয়, সেটা না হলে তবে বিষয়টা বেশ ইন্টারেস্টিং। তাই মাঝপথে থামিয়ে দেওয়ার ইচ্ছে অর্ণবেরও নেই। পিঙ্কি ফিসফিস করে বলল, মারাত্মক ক্ষতি হয়ে যাবে রে। কথাগুলো খুব আস্তে বলা হলেও ঘরের নিস্তব্ধতায় সবকিছুই পরিষ্কার শোনা যাচ্ছিল। মিতুল খাটে চুপচাপ শুয়েছিল, চোখ বন্ধ, কিন্তু ঘুম নেই। বুকের ভেতরটা কেমন হালকা ভারী লাগছে। মনে হচ্ছে এই পুরো ঝামেলার জন্য ওই দায়ী। ও না বললে পিঙ্কি আর অর্ণবকে এইভাবে পড়াশোনার ক্ষতি করতে হতো না। ফোনটা আবার কেঁপে উঠল। স্ক্রিনে মা লেখা। পিঙ্কি একবার অর্ণবের দিকে তাকালো। দুজনেই চোখাচোখি করলো। তারপর পিঙ্কি ফোনটা ধরলো। হ্যাঁ মা, ঠিক হয়নি পরিস্থিতি। এখানে লোকাল স্ট্রাইক চলছে। হ্যাঁ, 2 দিনের মধ্যে ফিরবো। না না, ভয়ের কিছু নেই। মিতুল দেখলো পিঙ্কির অসহায় মুখটা, একই কথা, একই মিথ্যে। বারবার বলতে বলতে গলাটাও যেন শুকিয়ে আসছে। সেই সকাল থেকে শুরু, মা, মাসি, বাবা, একটার পর একটা ফোন। প্রতিটা ফোন মানে নতুন করে একটা মিথ্যে। একবার তো মিতুর বাবার মুখে এটাও শুনলো, এই পিঙ্কি মেয়েটা কিন্তু খুব বেড়ে পাকা। কি দরকার এত দূর যাওয়ার, পিকনিক করতে? ডাক্তারি পরে যেন মাথাটা কিনে নিয়েছে সবার। কথাটা শুনে মিতুলের খুব খারাপ লেগেছিল। ও জানে পিঙ্কির কোনো দোষ নেই।
ছোটবেলা থেকেই দেখেছে মা সবসময় বাবার বাড়ির লোকের দোষ খোঁজে, আর বাবা মায়ের বাড়ির দুই দিকে টানাপোড়েন, অভিযোগ, অস্বীকার। তার মাঝখানে দাঁড়িয়ে থাকে এমন কিছু মানুষ যাদের আসলে কোনো দোষই নেই। পিঙ্কি তেমনই একজন। ঘড়িতে তখন 6:30। বাইরে আলোটা আস্তে আস্তে নরম হয়ে আসছে। অর্ণব বলল, চল না একটু বাইরে হাঁটতে যাই, মাথাটাও ফ্রেশ হবে। পিঙ্কি একটু ভেবে মাথা নেড়ে রাজি হলো, কিন্তু মিতুল আসতে বলল, তোমরা যাও, আমি একটু রেস্ট নেব। ওর গলায় ক্লান্তি লেগেছিল, শুধু শরীর না, মনের ক্লান্তি। মাঝে মাঝে এমন হয় কোনো কাজ করতে ইচ্ছে করে না, কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে না, শুধু চুপ করে থাকতে ইচ্ছে করে, নিজের ভেতরে ঢুকে যেতে ইচ্ছে করে। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, হারটা যদি বাড়ি নিয়ে গিয়ে বাবাকে দিয়ে দেয়, ওটা বিক্রি করলে হয়তো সংসারের অনেক অভাব মিটে যাবে, বাবার মুখে একটু স্বস্তি আসবে, ও নিজেও নিশ্চিন্তে ইঞ্জিনিয়ারিং পড়তে পারবে। কিন্তু পরের মুহূর্তেই বুকটা ধক করে উঠল, না, এটা তো বিশ্বাসঘাতকতা। দাদু রেখে যাওয়া জিনিস, তার মধ্যে এত রহস্য, বিশ্বাস, ভরসা, ও সেটা শুধু টাকার জন্য বিক্রি করে দেবে? পিঙ্কি বাথরুম থেকে বেরোলো, হালকা নীল কুর্তি, সাদা প্লাজো, চুল ভেজা, মুখে কোনো মেকআপ নেই, তবু অদ্ভুত সুন্দর লাগছে। ও শুধু সুন্দর না, মেধাবীও। মামা বাড়ির সবাই ওকে নিয়ে গর্ব করে। মিতুল শুয়ে শুয়ে দেখছে পিঙ্কিকে। দেখ মিতু, থাকতে পারবি তো? ভয় পাবি না তো? পিঙ্কির গলায় চিন্তা। মিতুল হালকা হেসে মাথা নাড়ল, না রে, ঠিক আছি। ওর ভয় যে লাগছে না তা নয়, কিন্তু তবুও চায় ওরা একটু সময় পাক। আর এই সুযোগে ডায়েরিটাও পড়া যাবে। ওই ডায়েরিতে দাদুর হাতের লেখা বারবার পড়তে ইচ্ছে করে। অর্ণব বেরোনোর আগে বলল, কিছু হলে সঙ্গে সঙ্গে ফোন করিস, আমরা খুব দূরে যাচ্ছি না। দরজাটা টেনে বন্ধ করে দিল। ওরা বেরিয়ে যেতেই ঘরটা যেন আরো নিঃশব্দ হয়ে গেল। মিতুল তাড়াতাড়ি উঠে দরজাটা ভেতর থেকে লক করলো, তারপর ব্যাগ থেকে আস্তে করে বের করলো দাদুর ডায়েরিটা। পুরনো কাগজের একটা গন্ধ, মিশে আছে সময়, স্মৃতি আর অজস্র না বলা কথা। পাতাগুলো ছুতেই মনে হলো দাদুর হাত রয়ে গেছে এর মধ্যে। মিতুল পড়তে শুরু করলো, তারপর হঠাৎ থেমে গেল। এই জায়গাটা, এখানে যেন সবকিছুর মোড় ঘুরছে। আবার পড়তে শুরু করলো, কামিনীকে আমি ভালোবাসতাম, আর আজও বাসি। ওই আমার স্ত্রী, আমার সন্তানের মা। খবর পেলাম ও অসুস্থ। আমি এক মুহূর্ত দেরি করিনি। কিন্তু রানী, ও তখন পুরোপুরি আমার ওপর নির্ভরশীল, বাচ্চার মতো। কখনো গায়ে মাথা রেখে বসে থাকতো, কখনো আবদার করত, ওটা দাও, এটা দাও, আর একটু সুযোগ পেলেই সীতাহার দাও। ও আমাকে আগের জন্মের স্বামী ভাবতো, হয়তো সেই কারণেই এই অদ্ভুত দাবি। আমি ওকে ভালোবাসতাম কি না জানি না, কিন্তু টান ছিল, খুব অদ্ভুত এক টান। সব আবদার মেটাতে পারতাম, শুধু ওই সীতাহারটা ছাড়া, কারণ আমার সে সামর্থ্যই ছিল না। একদিকে নিজের সংসার, স্ত্রী, ছেলে মেয়ে, অন্যদিকে রানী আর ওর অসুস্থ মা। দুটো দিক সামলাতে সামলাতে আমি যেন মাঝখান থেকে ভেঙে যাচ্ছিলাম। শেষে একদিন রানীকে আর ওর মাকে কমলার ভরসায় রেখে গেলাম। এর পরের অংশটা পড়তে পড়তে মিতুলের হাত ঠান্ডা হয়ে আসছিল, ঘরের বাতাসও যেন ভারী হয়ে উঠেছে। আবার পড়তে শুরু করলো, কমলা। এই নামটা শুনেই রানী যেন অন্য মানুষ হয়ে গেল। চিৎকার করে বলল, আমি কমলা। ও কেন কমলা হবে? আমি কমলা। তুমি প্রতাপ। তার চোখে তখন এক অদ্ভুত দৃষ্টি, ভয়, রাগ, অভিমান সব মিশে। মনে নেই তুমি আমাকে বিয়ে করেছিলে কত ধুমধাম করে, তারপর আমাকে মেরে ফেললে। আমি শুধু একটা সীতাহার চেয়েছিলাম, তুমি দিলে না। আমি নির্বাক হয়ে গিয়েছিলাম। আর কমলা কাজ করতে এসেছিল এই বাড়িতে, পাশের বাড়িতে বলেছিলাম লোক দেখে দিতে, কারণ রানীর মাও তখন অসুস্থ। এইটুকু পরে মিতুল থেমে গেল। মনে হচ্ছে ঘরের মধ্যে কেউ আছে, কারো দৃষ্টি ওর ওপর। দ্রুত মাথা ঝাঁকিয়ে আবার পড়তে শুরু করলো। শেষ অংশটা পড়ে মিতুলের বুক কেঁপে উঠল। দাদু রায়পুরে গিয়েছিলেন জ্যোতিষ সুবীরের কাছে, আর সেই মানুষ নাকি সব বলে দিয়েছিলেন। হুবহু মিলে গেছে রানীর কথার সঙ্গে। এমনকি দাদুর আগের জন্মের বউয়ের নামও কমলা। কিন্তু এরপর কি হলো? হঠাৎ ডায়েরি লেখাও শেষ, আর কিছু লেখেনি দাদু। তারপর ফাঁকা, আঁকিবুকি কাটা, কিন্তু লেখা নেই। মিতুলের মনে হলো এই ফাঁকাটার মধ্যেই সবচেয়ে বড় রহস্যটা লুকিয়ে আছে। ও আস্তে করে বলল, দাদু, তোমার কমলাকে আমি কোথায় খুঁজবো? গলা কেঁপে গেল মিতুলের, কেঁদে ফেললো। আমি আর পারছি না, এই হারটা ফিরিয়ে দিয়ে মুক্তি চাই। কেন আমাকে জড়ালে দাদু? আমার নিজেরই তো কত দায়িত্ব। তোমার পেনশন আর নেই, বাবার কাজ ঠিক নেই, আমার স্বপ্ন। কথাগুলো শেষ করার আগেই চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। মিতুল মেঝেতে হাঁটু মুড়ে বসে পড়ল, মাথা নিচু, কাঁধ কাঁপছে। হঠাৎ চারদিকে এক অদ্ভুত আতরের গন্ধ ছড়িয়ে পড়ল, গাঢ়, মিষ্টি, অথচ কেমন যেন অস্বস্তিকর। মিতুল থমকে গেল, কিন্তু চোখের জল থামল না। ও শুধু কেঁদেই চলল।
আজ অনেক অনেক সকালে ঘুম থেকে উঠেছে মিতুল। ঘুম থেকে উঠে থেকেই খুব ভালো লাগছে। মনের ভিতর থেকে থেকে সুন্দর অনুভূতির সাড়া পাচ্ছে। মনে হচ্ছে আজ যা হবে ভালোই হবে। আসলে কাল রাতে অনেক ভেবেছে মিতুল। ও তো চেষ্টা করেছিল হারটা ওই কমলাকে মানে রানীকে পৌঁছে দিতে, কিন্তু যদি মানুষটাই না থাকে, এখনো পর্যন্ত যা খবর পেয়েছে সব জায়গায় একই বলছে কমলা মারা গেছে। কেউ কেউ বলছে ওকে নাকি খুন করা হয়েছে সম্পত্তির লোভে। সে যাই হোক, সেই নিয়ে আর মাথা ঘামিয়ে লাভ নেই। যদি সীতাহারের মালিক নাই থাকে, ও আর কি করবে? একবার ভেবেছিল রেখে দেবে হারটা নিজের কাছে, পরে ভাবলো ওই সুখ ওর জীবনে অসুখ হয়ে যাবে। তাই ঠিক করে নিয়েছে থানা থেকে পুরো বিষয়টা জেনে এসেই যা সিদ্ধান্ত নেওয়ার নিয়ে নেবে। তখনই সীতাহারের গতি করে যাবে। এটা বাড়ি নিয়ে গেলে সবেতেই ঝামেলা। পিসির বম্মা কাম্মারা মাকে ভুল বুঝবে। তার থেকে এই রায়পুরেই হারটার সৎকার করে যাবে। এটা ঘিরে থাকা পাপ, লোভ, এটা নিয়ে আর ফিরবে না। অটোতে উঠে বসলো মিতুল। পিঙ্কি আর অর্ণব। থানায় যাচ্ছে তিনজন। অফিসারই বলেছিলেন পরের দিন আসতে। অর্ণব আর পিঙ্কি সিগারেট ধরিয়েছে, আর তার ধোয়ার দিকে তাকিয়ে একটা মেয়েকে কল্পনা করছে মিতুল। সুন্দরী, ছোটখাটো, মাথা ভর্তি কোকড়ানো চুল, মানে মিষ্টি একটা মেয়ে। এমন সুন্দরী না হলে গলায় ওই সীতাহারটা মানাবে কি করে? শোন, থানায় ঢুকে কেউ কিছু বলবি না। যা বলার আমি বলবো। মনে রাখবি পুলিশরা কিন্তু খুব চালাক হয়। এদের কাছে উল্টো সিধে কথা বললে ধরা পড়ে যাবি। অর্ণব সাবধান করে বলল। পিঙ্কি ওর কথায় সায় দিলেও মিতুলের চোখ বাইরে, প্রকৃতিতে আটকে। আজকে অসম্ভব শান্ত মিতুল। পিঙ্কি বুঝলেও ঘাটালো না বেশি। কখনো কখনো শান্ত থাকলে অনেক সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। থানায় যখন পৌঁছালে ওরা, ঘড়িতে 10টা বাজেনি। অফিসার 10টা নাগাদ আসতে বললে উনি আগে থেকে ফাইলটা বের করে রেখেছে। সামনে 3টে চেয়ার। ওনার আয়োজন দেখে মনে হচ্ছে উনিও খুব খুশি এই ফাইলটা আবার খুলতে পেরে। হয়তোবা এটা ভাবছে আজই ফাইলটা পুরো বন্ধ করতে পারবে। সাধারণত কোনো কেস শেষ না হলে সেটা পরবর্তী লোকের হাতে চলে যায়, তার দায়িত্ব পড়ে। এই রানী ভিলার কেসটাও বোধহয় সেই সূত্র ধরে অফিসারের হাতে। ওদের বাইরে বসতে হয়নি, ডেকে নিলেন ভেতরে। অফিসার অর্ণব যেন বুক ফুলিয়ে ঢুকলো ভেতরে। কলকাতা পুলিশের জয়েন্ট সিপির বোনপো বলে কথা। ভাবনাটা আসতেই অর্ণবের হাসি পেয়ে গেল। আচ্ছা, তোমরা এই কেসটা খুলতে চাও কেন? শুধু প্রপার্টি নেওয়ার জন্য তো না। অফিসারের সরাসরি প্রশ্নে অর্ণব চুপ রইল। প্রশ্নের উত্তর দেওয়ার দায় যেন অর্ণবেরই, কারণ অফিসার প্রশ্নটা ওকেই করেছে। অর্ণবকে একটু নার্ভাস লাগছে। অনেক ভেবে উত্তর দিতে যাবে, তার আগে অফিসার বলল, দেখো, পুলিশকে, উকিলকে আর ডাক্তারকে সব বলতে হয়। ওদের কাছে মিথ্যা বা কিছু লুকোনো মানে নিজের বিপদ ডেকে আনা। ভদ্রলোকের গলাটা বেশ গম্ভীর, আর তাতেই আরো ঘাবড়ে গেল মিতুল। মাত্র 17 বছর বয়সে এত জটিলতার মুখোমুখি হয়নি সে আগে, কিন্তু এখন মনে হচ্ছে পুলিশকে সবটা খুলে বলা দরকার। উনি কিছু না করুক, ক্ষতি করবে না, আর এই ভদ্রলোক অনেকটা বড়, সেক্ষেত্রে সাহায্যও করতে পারে। অফিসার চশমাটা নাকের ওপর তুলল। দেখো, তোমরা অনেক ছোট, জটিলতা বুঝতে পারো না। কাল বললে তুমি সুবীর কাঞ্জিলালের বোনপো, কথাও বলালে মামার সাথে, কিন্তু তোমার ওই ছোকরা বন্ধুর গলা আমি বেশ বুঝেছি। আরো বিষয়টা সুবিধা হলো যখন মনে পড়লো 3 বছর আগে সুবীরবাবু মারা গেছেন। কথাটার সাথে সাথে যেন ঘরে বোম পড়লো। ঘাম দিচ্ছে মিতুলের। অর্ণব মাথা হালকা করে নাড়লো। অনেক কিছু বলতে চাইছে, হয়তোবা শাক দিয়ে মাছ ঢাকতে চাইছে। পুলিশকে এত বোকা ভেবো না। চাইলে পুলিশকে মিথ্যা বলার জন্য তোমাদের জেলে ঢোকাতেও পারি। টেবিল চাপড়ে বলল অফিসার। মিতুল যেন কেঁপে উঠল, কান্না পাচ্ছে বড্ড। আর সেটা বুঝেই ভদ্রলোককে একটা জলের বোতল এগিয়ে দিল ওর দিকে। তারপর মিতুলের দিকে তাকিয়েই বলল, কি দরকার এইসব ক্রিমিনালের পেছনে ঘোরার? কি লাভ? কলকাতায় ফিরে গিয়ে পড়াশোনা করো। তোমাদের কত সুন্দর ভবিষ্যৎ, ডাক্তার হবে সব। তিনজনই একসাথে চমকে উঠল। মুখে কিছু বলল না, কিন্তু ভাবে ভাবে আর সেই চালাকিটা আর নেই। অফিসার বলল, রেজিস্টারে তোমরা তো শুধু কলকাতা লিখে ছেড়ে দিলে। তোমাদের মধ্যে কনিষ্ঠজন বোকামিটা করে ফেললো, পুরো ঠিকানাটা লিখে দিল। তারপর তো আছেই সিসিটিভি। তোমাদের ছবি নিয়ে খোঁজ লাগালাম। আরে ভাই, পুলিশ তো নাকি? এইটুকু বলেই সরু চোখে দেখছে ছেলে মেয়েগুলোকে। বেজায় ঘাবড়েছে। সামলানোর দরকার ভেবে অফিসার বলতে শুরু করলো, ভেবে দেখো, বাড়ি ফিরে যাও। এই রানী ভিলা ঘিরে অনেক কুনজর আছে, আর ওই বাড়িময় ঘুরে বেড়াচ্ছে ওই বাড়ির পাগল মেয়ের ভূত। যারা গিয়েছে সবাই দেখেছে সাদা শাড়ি পরে ঘুরে বেড়ায়। হরিবোল। তারপর আছে কমলা আর তার টিম। কালিয়াগঞ্জের জ্যোতিষ সুবীর নিজের নামের পাশে হঠাৎ লিখে দিলেন পূর্বজন্ম বিশেষজ্ঞ। কথা নেই, বার্তা নেই,
সে নাকি পূর্বজন্ম দেখতে পায়। অফিসারের কথাগুলো যেন একের পর এক ধাক্কার মতো লাগছিল। ঘরের ভেতর হঠাৎ করে নিস্তব্ধতা নেমে এলো। মিতুল, পিঙ্কি, অর্ণব তিনজনই চুপ। অফিসার একটু হেলান দিয়ে বসলেন, তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, এই কেসটা তোমরা যতটা সহজ ভাবছো ততটা না। কমলা নামে যে মেয়েটার কথা শুনছো, মানে রানী, ওই বাড়ির মেয়ে, সে সত্যি ছিল, কিন্তু ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। মিতুলের বুক ধক করে উঠল। প্রায় 20 বছর আগের ঘটনা। রায়পুরের ওই রানী ভিলা, ওখানেই থাকতো রানী আর তার মা। তারপর আসে কমলা কাজের লোক হিসেবে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সে বাড়ির সবকিছু নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। অর্ণব এবার একটু এগিয়ে এলো। মানে? অফিসার ঠোঁট বাঁকিয়ে বললেন, মানে লোভ, টাকা, সম্পত্তি, আর একটা জিনিস, সীতাহার। মিতুলের হাত কাঁপতে শুরু করেছে। রানীর মানসিক অবস্থা তখন স্থির ছিল না। মাঝে মাঝে আগের জন্মের কথা বলতো। সেই সুযোগটাই নেয় কমলা। বাইরে থেকে লোক এনে জ্যোতিষী সাজিয়ে রানীর মাথায় এসব আরো গেঁথে দেয়। পিঙ্কি ফিসফিস করে বলল, মানে সবটাই সাজানো? অফিসার মাথা নাড়লেন, পুরোটাই না, কিছুটা সত্যি, অনেকটাই ব্যবহার করা সত্যি। অফিসার কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর ফাইলটা বন্ধ করে হাত দুটো জোড়া করে টেবিলের ওপর রেখে বললেন, ঠিক আছে, এবার তোমাদের পুরো ছবিটা দেখাই। তিনজনই নিঃশ্বাস বন্ধ করে শুনছে। রানীর মা হঠাৎ মারা যাওয়ার পর ও পুরো একা হয়ে পড়ে। তখনই ওর দাদা আসে, কিন্তু ওর নিজের সংসার, নিজের দায়িত্ব সব সামলাতে গিয়ে সেই বাড়ি আর রানী দুটোই তুলে দেয় কমলার হাতে, মানে ওই কাজের মেয়ের হাতে। মিতুল ধীরে বলল, মানে পুরো দায়িত্ব? অফিসার মাথা নেড়ে বললেন, শুধু দায়িত্ব না, টাকাও, মোটা অঙ্কের টাকা, নিয়মিত খরচ, আলাদা ভাতা, সব। অর্ণব ফিসফিস করে বলল, মানে সোনার ডিম পাড়া হাঁস। অফিসার ঠোঁট বাঁকিয়ে হালকা হাসলেন, একদম ঠিক ধরেছ। ঘরের বাতাসে যেন আরো ভারী হয়ে উঠল। কমলা বুঝে গিয়েছিল এই মেয়েটা বেঁচে থাকলে ওর আয় চলতেই থাকবে, কিন্তু তিনি একটু ঝুঁকে এলেন। লোভ মানুষকে অন্ধ করে দেয়। পিঙ্কি আসতে বলল, তাই মেরে ফেললো? অফিসার সোজা তাকালেন, হ্যাঁ, খুব সম্ভবত সেটাই হয়েছে। মিতুলের বুক ধক করে উঠল। কমলা ভেবেছিল রানীর তো কেউ নেই, কেউ প্রশ্ন করতে আসবে না। তারপর ধীরে ধীরে বাড়ি থেকে, টাকা পয়সা থেকে যা পারা যায় সব লুটেছে। একটু থেমে আবার বললেন, কিন্তু গল্পটা এখানেই শেষ না। অফিসার ফাইল থেকে একটা ছবি বের করলেন, এই ছবিটা দেখো। ছবিতে দুজন, একজন রানী আর একজন শিক্ষিত, পরিপাটি ভদ্রলোক। এই লোকটার নাম অবনী। অর্ণব ভুরুকুচকে বলল, কে উনি? অফিসার একটু মুচকি হেসে বললেন, রানীর প্রেমিক। তিনজন একসাথে চমকে উঠল, কি? অফিসার যেন একটু মজা পাচ্ছেন। হ্যাঁ, অবাক হওয়ারই কথা, যাকে সবাই পাগল বলতো তারও প্রেমিক ছিল। আর সে কিন্তু একেবারে শিক্ষিত, ভালো চাকরির মানুষ। পিঙ্কি না জানার ভান করে ধীরে বলল, উনি জানতেন রানীর অবস্থা? সব জানতেন। অফিসার বললেন, তবু ছেড়ে যাননি? দিনের পর দিন ওই বাড়িতে পড়ে থেকেছেন? মিতুলের গলা শুকিয়ে গেল। তারপর অফিসার চেয়ারে হেলান দিলেন। এবার আসল খেলাটা শুরু হয়। ঘরের ভেতর নিস্তব্ধতা। রানী মাঝে মাঝে বলতো, অবনী নাকি ওর আগের জন্মের স্বামী, নাম প্রতাপ, আর সেই জন্মে নাকি অবনী মানে প্রতাপ একটা সীতাহারের জন্য নিজের স্ত্রীকে খুন করেছিল। অর্ণব আসতে বলল, স্ত্রীর নাম কমলা? অফিসার আঙুল তুলে বললেন, একদম। ঘরের মধ্যে যেন ঠান্ডা স্রোত বয়ে গেল। এই জটিল গল্পটাই কাজে লাগায় কমলা আর তার সঙ্গী জ্যোতিষ সুবীর। পিঙ্কি বলল, মানে পুরো নাটক? নাটক না, প্ল্যান্ট ম্যানিপুলেশন। অফিসার গম্ভীর হয়ে বললেন, সুবীর নিজের নামের পাশে পূর্বজন্ম বিশেষজ্ঞ লাগায়, তারপর অবনীকে টার্গেট করে। মিতুল ধীরে বলল, কি করে? বুকটা ওঠানামা করছে ওর। ওর দাদুকে ভালো মানুষ পেয়ে কি না করেছে। কমলার শেখানো স্ক্রিপ্ট। অফিসার বললেন, সুবীর অবনীর পূর্বজন্ম বলে দেয়। সে নাকি নিজের স্ত্রী কমলাকে খুন করেছিল সীতাহারের জন্য। অর্ণব ফিসফিস করে, মানে অবনীকে অপরাধবোধে ডুবিয়ে দেওয়া। এক্স্যাক্টলি। অফিসার মাথা নাড়লেন। একদিকে রানীর কথাবার্তা, অন্যদিকে জ্যোতিষীর প্রমাণ। সব মিলিয়ে অবনী মানসিকভাবে ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে শুরু করে সে খুনি। ঘরের ভেতর চাপা নীরবতা। এই সুযোগে কমলা পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়, রানীকে সরিয়ে দেয়, অবনীকে মানসিকভাবে অচল করে দেয়, আর বাইরে গল্প ছড়িয়ে দেয়, পাগল মেয়ে, পূর্বজন্ম অভিশাপ। মিতুল ফিসফিস করে বলল, 2 এ 2 4। অফিসার তাকালেন, না, 2 এ 2 4 না, 400। মিতুল বলল, অবনীর কি হলো? অফিসার বলল, তার খবর আর পাইনি। ওর পরিবার ওকে গ্রহণ করেনি, হয়তো করে নাকি, অমন সুখের সংসার ছেড়ে চলে এসেছে। মিতুল বিড়বিড় করে বলল, মেনে নিয়েছে তো সবাই, তাই তো আমি এখানে বসে আছি। আমার অস্তিত্ব আছে আমার। ঘটনাচক্রে উনি আমার দাদু। এবার বোমটা মিতুল ফাটালো।
অফিসার তাকিয়ে আছে মিতুলের দিকে। দাদু, বিড়বিড় করে বলল সে। মিতুল ব্যাগ খুলতে লাগলো, হাত চেপে ধরলো অর্ণব। পিঙ্কিও চোখের ইশারায় থামাতে চাইছে, কিন্তু মিতুল শুনল না। হাত ঢুকিয়ে বের করে আনলো ডায়েরিটা, তুলে দিল অফিসারের হাতে। অফিসার অবাক চোখে সেটা নিল, মিতুলের দিকে একবার তাকিয়ে ডায়েরি পড়তে শুরু করলো। অর্ণব আর পিঙ্কি খুব রেগে যাচ্ছে, ওদের হাব ভাবে মিতুল বুঝতে পারছে, কিন্তু মিতুল নিশ্চিত এটা না করলে বিষয়টা আরো জটিল হয়ে যেত, কোনোদিনও শেষ হতো না গল্পটা। আর ওদের কলকাতায় ফিরতেও লেট হয়ে যেত। আসার সময় মিতুল রাস্তায় দুই দিকে দেখেছিল, যদি কোনো মন্দির পায় হারটা দান করে দেবে, এর ভার আর বইতে পারছে না। কিন্তু তেমন কোনো মন্দির চোখে পড়েনি মিতুলের, তাই ঠিক করেই নিয়েছে থানাতেই দিয়ে যাবে হারটা। সেটা যদি অফিসার নিয়েও নেয়, মিতুলের কিছু যায় আসে না। ও জানবে ও আইনের হাতে তুলে দিয়েছে। হারটা ওকে ভীষণ অস্থির করে তুলছিল। এত বড় ডায়েরি এখন পড়ার সময় নেই। অফিসার একটু বিরক্ত মুখে বলল। মিতুল অসহায় মুখে দেখছে ভদ্রলোককে, সেটা বুঝে অফিসার বললেন, উপর উপর পড়ে আমার যা মনে হলো, রানীকে তোমার দাদু কিছু দিতে বলেছে, আর সেটা দিতেই তোমরা এসেছো, তাই তো? মিতুল মাথা নেড়ে হ্যাঁ বলতে তিনি বললেন, বাড়ি ফিরে যাও, যেটা নিয়ে এসেছো সেটা নিয়েই ফিরে যাও। পিঙ্কি সঙ্গে সঙ্গে বলল, সেটাই তো বুঝিয়ে বলছি, চল ফিরে যাই। মিতুল বিড়বিড় করে বলল, পিঙ্কি দি, ফিরবো বলেই তো এটা দিতে এসেছি। এটা আমাদের কাছে থাকলে আমাদের আর ফেরা হবে না। বলেই ব্যাগে হাত দিতে যাবে, অর্ণব তৎক্ষণাৎ বলল, স্যার, আজ বিকেলের ট্রেনে আমরা মালদা টাউন ফিরে যাব। তার আগে একবার কি রানী ভিলা যাওয়ার অনুমতি পাবো? একবারই, বুঝতেই পারছেন দাদুর শেষ ইচ্ছে ছিল। মেয়েটা খুব কষ্ট পাচ্ছে। মিতুলকে ইঙ্গিত করে বলল। মিতুল ফুপিয়ে কেঁদে ফেলল। পিঙ্কি তাড়াতাড়ি বোনের মাথায় হাত রাখলো। অর্ণব একটু স্বস্তি পেল। এত দামি হার পুলিশকে দিয়ে চলে যাওয়া বোকামি। তার উপর এটা কোনো বড় থানা নয়, না রিসিভিং দেবে না কিছু। তাই শুধু মিতুলকে থামাতেই এই আবদারটা করলো অর্ণব। কি করবে রানী ভিলায় গিয়ে? অফিসার জিজ্ঞেস করলেন। অর্ণব বলল, কিছু না, একটু ঘুরিয়ে নিয়ে যাব মেয়েটাকে। আর তো কখনো আসা হবে না এদিকে। অফিসার একটু থেমে বললেন, ওটা কিন্তু খুব ভয়ঙ্কর জায়গা। প্রমোটাররা কিনেছে, কিন্তু কিছু করতে পারিনি। বাড়ি বাগান পিছনের পুকুর মিলে প্রায় কোটি টাকার প্রপার্টি। সেখানে নাকি একটা ভয়ঙ্কর ছায়া, ভূত না প্রেত, ঘুরে বেড়ায়। তোমরা বাচ্চা ছেলে মেয়ে ভয় পেয়ে অসুস্থ হয়ে গেলে। মিতুল একটু ভেবে বলল, তাও যাব, প্লিজ আমাদের অ্যাড্রেসটা দিন। অফিসার ডায়েরিটা মিতুলের দিকে এগিয়ে দিয়ে বললেন, আচ্ছা, ব্যবস্থা করছি। একা যেতে হবে না, গাড়ি দেব, সঙ্গে একজন লোকও থাকবে, ভয় পেলে সঙ্গে সঙ্গে ফিরে আসবে। অর্ণব ধন্যবাদ জানিয়ে উঠে দাঁড়ালো। হ্যান্ডশেক করে বেরিয়ে যেতেই অফিসার রানী ভিলা ফাইলটার উপর বড় করে লিখে দিল, ক্লোজড। এরপর ছুঁড়ে ফেলে দিল পুরনো খাতার আলমারির দিকে। গাড়িটা একটা পুরো জীর্ণ বাড়ির সামনে এসে দাঁড়ালো। জং ধরা লোহার গেট, তাতে তালা নেই, মানে অবাধ বিচরণ চোর গুন্ডাদের। অর্ণব একটু একটু ধাক্কা দিতেই ক্যাচ শব্দ করে খুলে গেল। সামনে দোতলা বাড়ি, গাড়ি বারান্দা, সেখানে ঝুলের মশারি টানানো মনে হচ্ছে। চারদিকে মাকড়সা, আরশোলা, টিকটিকি রাজত্ব। অর্ণব, পিঙ্কি আর মিতুল পরপর ঢুকলো। দরজা দিয়ে ঢোকার সময় পাশের নেমপ্লেটে চোখ পড়ল মিতুলের, রানী ভিলা। আবছা হলেও বোঝা যাচ্ছে সামনে এক চিলতে উঠোন, আগাছা ঝোপে ভরা। পরিবেশটা বেশ থ্রিলিং, তাই না বল? পিঙ্কি বলতে অর্ণব হেসে বলল, ভাবতেই পারিনি জীবনে কোনোদিন এমন একটা অদ্ভুত বাড়িতে আসব। দুজনে জোরে জোরে কথা বলছে। অর্ণব বলল, সবাই বলে এখানে নাকি এই বাড়ি রানীর সাহেবা ভূত সেজে আসে। কোথায় সে? আমি তো দেখতে চাই। পিঙ্কিও হেসে সায় দিল। কিন্তু মিতুলের কিছুই ভালো লাগছে না। আজই ফিরে যাবে, কিন্তু কিছুই সমাধান হলো না। হারটা এখন ওর কাছে আছে। ফোন বের করলো মিতুল। কয়েকটা ছবি তুলবে ভেবেছিল, কিন্তু হোয়াটসঅ্যাপ খুলতেই দাদু টাইপিং। আবার সেই দাদু টাইপিং। এটা দিয়েই তো গল্পটা শুরু হয়েছিল। স্থির হয়ে গেল মিতুল। পিঙ্কি আর অর্ণব বাড়ির পেছনে চলে গেছে হাঁটতে হাঁটতে। মিতুল মোবাইল দেখতে পেয়ে পিছিয়ে পড়েছে। দাদু টাইপিং করছে দেখে মিতুল লিখল, কি বলবে দাদু? ও দাদু, তোমার কমলা বেঁচে নেই, আমি হারটা তাকে দিতে পারলাম না। মিতুলের এত কথার কোনো উত্তর নেই, স্ক্রিন জুড়ে শুধু টাইপিং। হঠাৎ, মা, তুমি এসেছো মা? ও মা, তোমার মেয়েকে ওরা মেরে ফেলেছে। তোমার মেয়ে শুধু একটা সীতাহার চেয়েছিল মা গো। মিতুল তাকিয়ে দেখল একটা সাদা শাড়ি পরা মহিলা, ছেঁড়া নোংরা কাপড়, ভয়ঙ্কর অবস্থা। এই কি রানীর ভূত? অফিসার বলেছিল। ভয়ে মিতুল চিৎকার করে ডাকতে গেল, গলা দিয়ে শব্দ বেরোলো না। মেয়েটা আরো গায়ের কাছে এসে বলল, মা, তুমি এলে না কেন? তুমি তো আমাকে বাঁচাতে পারতে। ভয় পেও না মা, ওরা এবার আমাকে মারতে পারেনি, আমি পালিয়ে গেছি।
ধীরে ধীরে সব বলল সে। ওর কাজের মেয়ে কমলা আর তার স্বামীর আক্রমণ, ওদের হাত থেকে পালিয়ে বাঁচা, বছরের পর বছর বাইরের স্টেশনে থাকা, শেষমেশ ফিরে এসে দেখলো তালাবন্ধ ঘর, কিন্তু ফিরে যায়নি রানী ওর মহল ছেড়ে। আর এখন উঠোন বারান্দায় জুড়েই বেঁচে আছে ও। খুব কষ্ট হয় মা, শীতে কাঁপি, বৃষ্টিতে ভিজি, আমাকে নিয়ে যাবে তোমার সাথে? মিতুলের চোখ দিয়ে জল গড়াচ্ছে, কথা বলতে পারছে না। ঠিক তখন, এই এই কে রে তুই? মা বলছিস কাকে? পালা! অর্ণব দৌড়ে এলো। মেয়েটা আরো তেড়ে এগিয়ে এলো অর্ণবের দিকে। এভাবেই বোধহয় অচেনা লোককে তাড়া করে আত্মরক্ষার জন্য। পিঙ্কি বলল, বলেছিল না পুলিশ, কেউ এলে রানীর ভূত ভয় দেখায়। অর্ণব ব্যাগ থেকে ছাতা বের করে মারতে গেল। বোকা পেয়েছিস? ভূত নাকি মানুষ ঠকাচ্ছিস? একটা বাড়ি মারতে মেয়েটা কেঁদে উঠল, মাগো। মিতুল ছুটে এসে সামনে দাঁড়ালো মেয়েটার। অর্ণব দা, মেরো না। অর্ণব বলল, দেখ পিঙ্কি, তোর বোন কেমন মা সেজেছে। মিতুল বড় বড় চোখে বলল, মা ডাকটাই এমন, শুনলেই আগলে রাখতে ইচ্ছে করে। তারপর মেয়েটার দিকে ফিরে মিতুল বলল, তুমি রানী, তুমি মারা যাওনি? মেয়েটা মাথা নাড়ল, না, আমি বেঁচে আছি। আমি জানতাম ও আসবে, অপেক্ষা করছিলাম। ও বলেছিল আগের জন্মে দিতে না পারা হারটা আমাকে এই জন্মে দেবে। মিতুলের বুক কেঁপে উঠল। ব্যাগে হাত দিতেই ঠান্ডায় স্পর্শ, সীতাহার। কিন্তু দেবে? ও রাখতে পারবে? সব এসে লুটে পুটে নেবে। ইমোশন দেখিয়ে লাভ নেই মিতুল। খিদে পেটে এই হার কি কোনো সুখ দেবে রানীকে? অর্ণব বলল। ওদিকে গাড়ির ড্রাইভার তাড়া দিচ্ছে। পিঙ্কি বলল, মিতুল চল, দেরি হলে হোটেলে ফিরে গুছিয়ে বেরোতে দেরি হয়ে যাবে, তাতে ট্রেন মিস করব। রানী কাঁদতে কাঁদতে বলল, মা যেও না। অর্ণব বলল, তোর কোন জন্মের মা রে ও? রানী স্থির চোখে বলল, পূর্ব জন্মের। শব্দটা শুনে মিতুলের বুক কেঁপে উঠল। ওর দিকে তাকিয়ে ধীরে ধীরে গাড়িতে উঠে বসলো মিতুল। ইচ্ছে করছে দৌড়ে গিয়ে রানীকে জড়িয়ে ধরে। হয়তো দাদু আগের জন্মে তার স্বামী ছিল, আর সে রানীর মা। গাড়ি অনেক দূরে চলে এসেছে। মিতুল আবার ফোন বের করলো। দেখলো দাদু টাইপিং, কিন্তু কোনো কথা নেই। মিতুল, কলকাতায় গিয়ে হারটা বিক্রি করে দে, যা টাকা পাবি এসে এই পাগলিটার একটা থাকার ব্যবস্থা করে দিস। অর্ণব বলল, হ্যাঁ রে, বেচারি কোনো জন্মেই সুখ পেল না। রানী বলতে মিতুলের চোখ ভিজে গেল। বলল, তোমরা থাকবে তো আমার সাথে? পিঙ্কি আর অর্ণব মিতুলের হাত ধরে বলল, আছি। একটু শান্তি পেল মিতুল। দেখলো দাদু টাইপিং থেমে গেছে। শান্তি পেল বোধহয় দাদু। মিতুল ধীরে বলল, দাদু আমি খুব তাড়াতাড়ি আসবো তোমার রানীকে উদ্ধার করতে। ততদিন তুমি ওকে একটু দেখে রেখো। শেষ হয়েও শেষ হলো না যেন। ভালো থাকুক রানী, কথা রাখুক মিতুল। গল্পটি এখানেই শেষ হলো। হয়তো দিতে আমার লেট হলো গল্পটা, কারণ লেখিকা দিদি গল্পটি শেষ করার পরেই আমি আপলোড করতে পারলাম। যারা এখনো প্রথম পর্ব শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে সীতাহার গল্পটির প্রথম পর্ব শুনতে পারেন। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ধন্যবাদ।